এই প্রোডাক্টগুলোর আবার হচ্ছে একটা এডিশনাল পাউচ ব্যাগের ভেতর ইনসার্ট করা হয়। তো এই যে এডিশনাল পুরো একটা সিঙ্গুলার ব্লিস্টার ফর্ম করে, এইটা হচ্ছে আবার একটা অ্যালুমিনিয়াম ব্লিস্টার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি যে শুরুতে এই পিভিসি পকেট বানাবো সেটার জন্য আমার হিটের প্রয়োজন পড়ছে ফর পকেট ফর্মেশন, এবং পকেট ফর্মেশন হচ্ছে লিডিং ফয়েল পড়ছে, তারপর আবার এডিশনালি আমি আরেকটা অ্যালুমিনিয়াম পকেট ফর্ম করছি। তো এই যে পরের অ্যালুমিনিয়াম পকেটটা ফর্ম করছি, we are following the cold forming method in this case. So that's why এটাকে বলা হয় হচ্ছে থার্মোকোল ফর্ম ব্লিস্টারিং মেশিন। ঠিক আছে, আচ্ছা তোমাদের হচ্ছে লাস্ট যে ভিডিওটা দেখিয়েছিলাম ওখানে জাস্ট একটা ক্লিপ দেখাবো। আচ্ছা, একটু দেখবো আমরা যে থার্মোফর্ম ব্লিস্টার প্যাকটা কিভাবে হয়। তোমাদের ব্লিস্টার প্যাকেজিং মেশিন থেকে পুরো ব্লিস্টার প্যাকেজিং অপারেশন, অথবা তোমাদের এই পার্টিকুলারলি এক একটা অপারেশন আসতে পারে। ধরো আমি বলতে পারি যে আলু আলু ব্লিস্টার প্যাক আমরা প্রিপেয়ার করব, সিকোয়েন্সিয়াল অপারেশনাল স্টেপ গুলো বলো ব্লিস্টার মেশিনে আমার কি কি স্টেপ ফলো করা হয়। ঠিক আছে, যেভাবে সিকোয়েন্সিয়ালি মেনশন করা আছে স্লাইডে ঠিক ওইভাবেই হচ্ছে এই জিনিসগুলো প্রেজেন্ট করার চেষ্টা করবে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের ট্রপিক্যাল ব্লিস্টার প্যাকেজিংটা কিরকম হয়ে থাকে, একটু এখানে দেখো আমার পকেট ফর্মেশন হচ্ছে পকেট, এই যে এখানে সিঙ্গুলার পকেট ফর্ম হচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কিনা কার্সারটা, যেখানে এখানে সিঙ্গেল সিঙ্গেল ট্যাবলেট বা ক্যাপসুলের জন্য হচ্ছে পকেট ফর্মেশন হচ্ছে। এটা হচ্ছে অ্যালু পিভিসি, আমার পকেট ফর্মেশন হলো গ্লিস্টারিং লিড ফয়েলও ইয়া হয়ে গেল। এখানে দেখো নিচে এডিশনালি আরেকটা অ্যালুমিনিয়াম পাউচ যাচ্ছে। একটু পিছনে গিয়ে আমি পজ করি, এই যে এইটা হচ্ছে আমার এক্সটেন্ডেড পকেটস গুলো দেখা যাচ্ছে যেগুলো পিভিসি পকেট ফর্ম করা। উপরে হচ্ছে আমার অ্যালুমিনিয়াম লিডিং ফয়েল অ্যাটাচমেন্ট হচ্ছে, আর নিচে এই যে বটম পিভিসি ফয়েল আছে সেটাকে আবার কভার করা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম পাউচ দ্বারা। ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে আমার অ্যালু ট্রপিক্যাল প্যাকেজিং। আচ্ছা, এই জায়গাটায় আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু মেনশন করব, সেটা হচ্ছে how do we take the samples for leak test? লিক টেস্ট করেছি আমরা, তাই না? আচ্ছা বলো তো, লিক টেস্টে তোমরা ল্যাব এক্সপেরিমেন্টটায় কয়টা স্যাম্পল নিয়ে কাজ করেছো? কয়টা স্যাম্পল নিয়ে কাজ করেছি আমরা? এই মনে পড়ে? কোন কমার্শিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করেছো? এই তোমরা কি আছো না ঘুম ভাঙেনি এখনো? ঋতুপর্ণা দত্ত আছো? ঋতুপর্ণা, আমি যাদেরকে ডাকবো যদি রেসপন্ড না করো অ্যাটেন্ডেন্সের সময় কিন্তু আমি অ্যাটেন্ডেন্স দিব না। ঋতুপর্ণা দত্ত অ্যাবসেন্ট। সাদিয়া আফরিন আছো? সাদিয়া আফরিন, মাইকে প্রবলেম হচ্ছে, তোমরা কোন ডিভাইস ইউজ করো বলো তো? তোমাদের এত মাইকে প্রবলেম হয়, প্লিজ টেল মি। অনলাইন ক্লাস হচ্ছে, এটা তো এই সেমেস্টারের শুরু থেকেই তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে, তো এই মাইকের প্রবলেম এতদিন পর্যন্ত আমরা ফিক্স করতে পারিনি। I will not take this as an excuse. সাদিয়া আফরিন, শ্রাবণী আছো? ফারজানা
ফারজানা আছো? ফারজানা মাহমুদ? Yes, ma'am. ফারজানা, তুমি মনে হয় দুইটা ডিভাইস থেকে কানেক্টেড। একটা একটু মিউট করে কথা বলো, তাহলে ইকো হবে না। Okay, ma'am. Sorry. না, ইটস ওকে, কোনো সমস্যা নেই। ফারজানা, মনে পড়ে তোমরা কোন কমার্শিয়াল প্রোডাক্টের লিক টেস্ট করেছিলে? Sorry, ma'am. মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তানভীর আছো? জি, কে কথা বলছো? ম্যাম, আমরা হচ্ছে একটা ব্লিস্টার প্যাকেজিং নিয়ে কাজ করেছিলাম আর একটা অ্যাম্পিউল নিয়ে। কে কথা বলছো? ম্যাম, সামিয়া 92। সামিয়া, আচ্ছা, একটা ব্লিস্টার, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সামিয়া। আহ, কাকে যেন আমি জিজ্ঞেস করছিলাম, হু ওয়াজ দ্যাট? রেদওয়ান আছো? ইয়েস ম্যাম। রেদওয়ান, কোন প্রোডাক্ট ছিল মনে আছে? ম্যাম, প্যারাসিটামল ছিল। নাপা ছিল? ইয়েস ম্যাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, নাপা ছিল, নাপার তোমরা লিক টেস্ট করেছিলে, কয়েকটা স্যাম্পল নিয়েছিলে মনে পড়ে? ম্যাম, 12টা ছিল সম্ভবত। 12টা ব্লিস্টার নিয়েছিলে? জি ম্যাম, না ম্যাম, মানে একটাই নিয়েছিলাম, ওখানে 12টা ট্যাবলেট ছিল। এই নাপাতে কি, নাপা ব্লিস্টারে কি 12টা ট্যাবলেট থাকে? 10টা থাকে না? 10টা ম্যাম, থাকে না? সরি সরি, 20টা ছিল একটার মধ্যে। মানে হচ্ছে তোমরা ওই যে যেটা করা হয়, দুইটা ব্লিস্টার নিয়ে ওইটাকে হচ্ছে একটা ইয়া দিয়ে, ইলাস্টিকের রাবার দিয়ে হচ্ছে ওইটাকে বেঁধে তারপর চেম্বারে দিয়ে দেয়, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে 20টা ট্যাবলেট, মানে দুইটা ব্লিস্টার নিয়েছিলে তোমরা হয়তো, তাই কি? ওকে, এই যে কয়টা ব্লিস্টার নিব, নাম্বার অফ ব্লিস্টার কত হবে লিক টেস্টে, বা স্যাম্পল সাইজ বলে থাকি এটাকে আমরা, এটা আসলে ডিটারমাইন করা হয় আমার মেশিনের একটা ছোট্ট ফিচার দিয়ে। মেশিনের ওই ফিচারটা কি সেটা একটু দেখি। একটা লিক টেস্টে কতটা ব্লিস্টার স্যাম্পল যায় সেটা ডিটারমাইন করা হয় হচ্ছে আমার নাম্বার অফ স্ট্রোক দ্বারা। হোয়াট ইজ নাম্বার অফ স্যাম্পল ইন পার স্ট্রোক, বা স্ট্রোক জিনিসটা কি? আচ্ছা, আগে যেখানে ছিলাম সেখানেই দেখাতে পারতাম। এই যে আগে যে প্লেটটা দেখছো কার্সার যেখানে, এটা হচ্ছে আমার সিলিং প্লেট। এই সিলিং প্লেটে আমার হচ্ছে এট এ টাইম, এখানে দেখো পাশাপাশি দুইটা ব্লিস্টারকে সিল করছে, ঠিক আছে, মানে পাশাপাশি দুইটা প্যাককে সিল করছে। এট এ টাইম আমার সিলিং স্টেশন যতগুলো প্যাককে সিল করে সেটাকে বলা হচ্ছে নাম্বার অফ ব্লিস্টার ইন পার স্ট্রোক, মানে হচ্ছে ওয়ান স্ট্রোক অফ সিলিং এ আমার কতটা প্যাক হচ্ছে সিলিং হয়ে বের হচ্ছে, এবং সেটাই হবে হচ্ছে তোমার লিক টেস্ট স্যাম্পল। কেন এটা আমার এনশিওর করা হয়? লিক টেস্টে বেসিক্যালি আমরা কি দেখি? লিক টেস্টে আমরা সিলিং এফিসিয়েন্সি অফ দ্য সিলিং স্টেশনটা দেখে থাকি, ঠিক আছে? যদি আমার সিলিং স্টেশন ঠিক মতো কাজ করে তাহলে আমার ব্লিস্টার গুলো অ্যাপ্রোপ্রিয়েটলি সিলিং হবে। যদি এখানে কোনো লিকেজ থেকে থাকে তার মানে কি আমার সিলিং স্টেশন প্রপারলি কাজ করতে পারছে না। আচ্ছা, তো যদি কোনো ব্লিস্টারে লিকেজ থাকে সেটা আমি কি করব? সেটা বোঝাবে যে আমার সিলিং স্টেশন আমার ঠিক মতো ফাংশনিং করছে না, এখানে কোনো অ্যানোমালিজ আছে, এবং সেটা বোঝার জন্য আমার এই সিলিং স্টেশন এট এ টাইম যতগুলো প্যাক সিল করবে প্রত্যেকটার রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল প্রয়োজন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে পার স্ট্রোকে দুইটা ব্লিস্টার বের হচ্ছে কিন্তু আমি একটা নিয়ে লিক টেস্ট করছি, তাহলে কি হবে? ধরো আমি এই লেফট সাইডের ব্লিস্টার প্যাকটা নিয়েছি, এটা প্রপারলি সিল হয়েছে, কিন্তু আমার হয়তো এই সিলিং প্লেটটা রাইট সাইডে প্রপারলি হিট পাচ্ছে না, যার কারণে রাইট সাইডের ব্লিস্টারটা লিকেজ রয়ে যাচ্ছে। তো তখন কিন্তু আমি ওই যে সিলিং স্টেশনে কোনো একটা জায়গায় অ্যানোমালি আছে সেটা ডিটেক্ট করতে পারবো না। That's why the sample of blister leak test should be equal number of the blister seal in per stroke. একটা স্ট্রোকে যতগুলো ব্লিস্টার সিল হবে সেই নাম্বারটাই হবে হচ্ছে আমার স্যাম্পল অফ ব্লিস্টার লিক টেস্টিং, ঠিক আছে?
সো এটা মেনটেন করেই আমরা হচ্ছে ব্লিস্টারে লিক টেস্ট করি। এখন নাপাতে কেন তোমরা দুইটা নিয়েছো? নাপার ব্লিস্টার মেশিনে পার স্ট্রোকে কয়টা করে স্যাম্পল বের হয় আমার সেটা জানা নেই, ঠিক আছে? আমরা তোমাদেরকে জাস্ট হচ্ছে এই টেস্টটা কিভাবে কন্ডাক্ট করা হয় সেটার জন্য ফিজিক্যাল স্যাম্পল দিয়ে টেস্টটা দেখানো হয়, ঠিক আছে? এই কিন্তু কমার্শিয়ালি যখন আমরা এটা করি আমরা পার স্ট্রোকে কতগুলো স্যাম্পল বের হচ্ছে সেটা অনুযায়ী স্যাম্পল কালেক্ট করি। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা এই স্যাম্পল গুলো হয়ে থাকে হচ্ছে আমাদের কি বলা হয় ওটাকে, এই রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল গুলো আমাদের অনলাইন ব্লিস্টার মেশিন চলাকালীন সময়ে রিট্রিভ করতে হয়, কারণ যদি সিলিং স্টেশনে কোনো অ্যানোমালি থাকে সেটা ব্লিস্টার চলাকালীন সময়ে রেকটিফাই করা হয়। এরপরে রেকটিফাই করলে আমার আর পুরো ব্যাচকে সেভ করার কোনো সুযোগ থাকে না, তখন পুরো ব্যাচকে আমার ডি ব্লিস্টারিং করতে হয়। আরেকটা টার্ম এখানে মেনশন করলাম সেটা হচ্ছে ডি ব্লিস্টারিং। হোয়াট ইজ ডি ব্লিস্টারিং? ডি ব্লিস্টারিং হচ্ছে আমার প্যাকড ব্লিস্টারকে আমি আবার আরেকটা মেশিনের মাধ্যমে ব্লিস্টার প্যাক থেকে রিমুভ করে ট্যাবলেট গুলোকে বা ক্যাপসুল গুলোকে আলাদা করে নিয়ে আসে এবং সেটা আবার রি ব্লিস্টারিং করা হয়, মানে আবার ব্লিস্টার মেশিনে হপারে ট্যাবলেট বা ক্যাপসুল প্লেস করে নতুন করে ব্লিস্টার করা হয়। যদি লিক টেস্টে প্রবলেম থাকে বা ধরো কোনো প্রিন্টিং ইস্যু থাকলো, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে ডি ব্লিস্টারিং ইউজুয়ালি করে থাকি। আচ্ছা, এইবার আসি হচ্ছে আমাদের পরের মেশিন, দ্যাট ইজ স্ট্রিপ প্যাকেজিং মেশিন। স্ট্রিপ প্যাকেজিং মেশিন আর ব্লিস্টার প্যাকেজিং মেশিনের ভেতরে কিছু ডিফারেন্স আছে, আগে সেটা একটু আলোচনা করে তারপর স্ট্রিপ প্যাকেজিং অপারেশনে যাব। আচ্ছা, ব্লিস্টার এবং স্ট্রিপ দুইটাই সলিড প্রোডাক্টের জন্য আমরা প্যাকেজিং মোড হিসেবে কনসিডার করে থাকি, বাট হোয়েন টু ইউজ হোয়াট? ব্লিস্টার প্যাকেজিং মেশিন আর স্ট্রিপ প্যাকেজিং এর ভেতরে ব্লিস্টার প্যাকেজিংটা যেরকম একটু কমপ্লেক্স মনে হয়, ব্লিস্টার মেশিনটাও একটা কমপ্লেক্স মেশিন। মেজরলি আচ্ছা, ব্লিস্টার প্যাকেজিং মেশিনে ইউজুয়ালি হচ্ছে আমরা, যেহেতু এটা একটা কমপ্লেক্স মেশিন, এখানে আমার বেশ কস্টিং ইনপুটের প্রয়োজন পড়ে। সো দেখা যায় ইউজুয়ালি যেসব প্রোডাক্টের আমার প্রাইস বেশি সেই প্রোডাক্ট গুলোর জন্যই আমরা হচ্ছে ব্লিস্টার প্যাকেজিং ইউজ করে থাকি। স্ট্রিপ প্যাকেজিং এ ধরো আমার প্রোডাক্ট প্রাইস ইটসেলফ অনেক কম, সেখানে আমার প্যাকেজিং এর কস্টিংটা হচ্ছে যেন মেরে না যায়, এটার জন্য ব্লিস্টার প্যাকেজিং অ্যাভয়েড করা হয় এবং স্ট্রিপ প্যাকেজিং অ্যাডাপ্ট করা হয়। এছাড়া আরেকটা কারণ আছে যেটা হচ্ছে আমার প্রোডাক্ট কনসিডারেশনে যায়, সেটা হচ্ছে সাইজ অফ দ্য ব্যাচ। স্ট্রিপ প্যাকেজিং মেশিন কম্পারেটিভলি স্লোয়ার একটা অপারেশন, অনেক স্লোলি মেশিন চলে। যদি ধরো একটা 50,000 ট্যাবলেটের ব্যাচ আমার স্ট্রিপ প্যাকেজিং করতে সময় লাগে হচ্ছে 3 দিন, ব্লিস্টার প্যাকেজিং মেশিনে আমি সেটা একদিনে করতে পারি। তো আমার প্রোডাক্টের কস্ট ধরো কম, কিন্তু ওটাকে যদি 3 দিন লাগিয়ে আমি স্ট্রিপ প্যাকেজিং করতে থাকি, তার মানে কি প্রোডাক্ট আমি হোল্ড করে রাখছি, প্রোডাক্ট আমার তাড়াতাড়ি প্যাক হচ্ছে না, তাড়াতাড়ি মার্কেটে যাচ্ছে না এবং রেভিনিউ উঠে আসছে না, এটাকেও কিন্তু আমরা লস হিসেবে ধরে রাখতে পারি। সো দ্যাটস ওয়াই আমার হচ্ছে ব্যাচ সাইজ এবং প্রোডাক্ট কস্টিং দুইটার উপর ডিপেন্ড করেই প্রোডাক্টটাকে আমি স্ট্রিপ প্যাকেজিং নাকি হচ্ছে ব্লিস্টার প্যাকেজিং এ নিব এটা ডিটারমাইন করা হয়। আচ্ছা, তারপর আসি হচ্ছে এই যে ব্লিস্টার প্যাকেজিং মেশিন আছে, যেটা বললাম এটা একটা কমপ্লেক্স একটা মেশিন, এটাতে বেশ কিছু আমার কম্পোনেন্টস থাকে যেটা স্ট্রিপ প্যাকেজিং এ থাকে না। কম্পোনেন্টস গুলো আমরা একটু পরেই দেখবো, যার কারণে আমার এই মেশিনের কোয়ালিফিকেশনটাও হয়ে থাকে অনেক এক্সটেন্সিভ। ব্লিস্টার মেশিনের কোয়ালিফিকেশন যদি আমাদের বছরে 2বার কিংবা বছরে 4বার করতে হয়, স্ট্রিপ প্যাকেজিং মেশিন দেখা যায় অ্যানুয়ালি মাত্র একবার কোয়ালিফিকেশন করলেই হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা বলি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোয়ালিফিকেশন এন্ড ক্যালিব্রেশন। ধরো তোমাদের এসি এসি আমরা সার্ভিসিং করাই না 6 মাস পর পর প্রত্যেক সিজনের শুরুতে, তো এই যে এসিটা পুরো সার্ভিসিং করাচ্ছ এটা হচ্ছে কোয়ালিফিকেশন। এবং ধরো এসির হচ্ছে একটা স্মল পার্ট, ধরো আমার রিমোটে আমি টেম্পারেচার কমাচ্ছি বাড়াচ্ছি, রিমোটে করলাম 25, বাট আমার যে মনিটর আছে বা ডিসপ্লেটা আছে, ডিসপ্লেতে দেখাচ্ছে টেম্পারেচার 23। সো এই পুরো এসির একটা ছোট্ট ডিভাইস যেটা হচ্ছে ইজ রেসপন্সিবল ফর শোয়িং দ্য কারেন্ট টেম্পারেচার, ওখানে প্রবলেম আছে।
সেটাকে আমি ঠিক করছি বা সেটার আমি ফাংশন অ্যাসেস করছি যে এটা ঠিকমতো ফাংশনিং করছে কিনা, এটা হচ্ছে ক্যালিব্রেশন। তো ক্যালিব্রেশন হয় হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টের এবং কোয়ালিফিকেশন হয় হচ্ছে পুরো ইকুইপমেন্ট বা মেশিনসের। ঠিক আছে, আচ্ছা। তো এই গেল হচ্ছে কোয়ালিফিকেশন এন্ড ক্যালিব্রেশন স্ট্যাটাস। তারপর আসি হচ্ছে আমার এই ব্লিস্টার মেশিন চালানোর জন্য আমার কোয়ালিফাইড ট্রেইনড পার্সোনালের প্রয়োজন পড়ে। সবাই ব্লিস্টার মেশিন চালাতে পারে না এবং স্ট্রিপ মেশিন অনেক ইজিয়ার, এটা যে কোনো অপারেটরকে ট্রেন করলে তারা এফিশিয়েন্টলি চালাতে পারে। আচ্ছা, ফ্যাসিলিটি সাইজে আসি, ফ্যাসিলিটি স্পেস একটু পরের ছবিটা দেখবো। এই রেক্টেঙ্গুলারটা হচ্ছে আমার ব্লিস্টার মেশিন আর এই ছোট্ট স্কোয়ার শেপ মেশিনটা হচ্ছে আমার স্ট্রিপ প্যাকেজিং মেশিন। ব্লিস্টার প্যাকেজিং মেশিন অনেক বড় জায়গা নেয় এবং দেখা যায় একটা রুমে, একটা লম্বা করিডোরের মতো রুমে হচ্ছে আমাদের একটা ব্লিস্টার মেশিন থাকলে ওখানে অন্য কিছু প্লেস করা যায় না। ডেডিকেটেড রুম, ডেডিকেটেড লাইন থাকে, এটাকে প্যাকেজিং লাইন বলা হয়। আর স্ট্রিপ প্যাকেজিং মেশিন একটা স্কোয়ার মেশিন, রাখতে খুবই অল্প জায়গা লাগে, খুবই ছোট একটা রুমে এটাকে অ্যাকোমোডেট করা যায়। আচ্ছা, আর হচ্ছে কিছু জিনিস বলা অলরেডি মেনশন করেছি। অ্যাপিয়ারেন্স ব্লিস্টার একটু বেশি সুন্দর হয়ে থাকে স্ট্রিপ প্যাকেজিং থেকে। আর লাস্টলি প্রোটেকশন, দুইটাই আমার ভালো প্রোটেকশন প্রোভাইড করে থাকে। স্ট্রিপ প্যাকেজিং অ্যালু অ্যালু, তো সেটাও মশার লাইট থেকে আমার প্রোটেকশন প্রোভাইড করে। আর পিভিসি যেটা, পিভিসি বা পিভিটিসি, সেখানের ক্ষেত্রে আমি এডিশনাল যদি প্রোটেকশন দেওয়ার প্রয়োজন পড়ে সেখানে হচ্ছে অ্যালুমিনিয়াম পাউচ বা হচ্ছে এই যে থার্মোকোল ফর্ম প্যাকেজিং ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা। এইবার আসি হচ্ছে একটা স্ট্রিপ প্যাকেজিং মেশিনে আমার কি কি কম্পোনেন্ট থাকে। স্ট্রিপ প্যাকেজিং মেশিন, এই যে মেশিনটা দেখতে পাচ্ছি উপরে একটা হপার আছে, হপারের নিচে এখানে একটা ট্রের মতো দেখা যাচ্ছে, এটাকে বলে ভাইব্রেটরি বোল। তার নিচে একটা ফিডিং স্টেশন আছে, এই টিউবগুলা, নীল টিউবগুলা, এটা হচ্ছে আমার ফিডিং স্টেশন। ভাইব্রেটরি বোল থেকে এক একটা ক্যাপসুল ট্যাবলেট এই চ্যানেল গুলা দিয়ে নিচে নামে। তারপর আমার সিলিং রোলার, এই যে এখানে দুইটা রোলার দেখা যাচ্ছে, এখানে রাউন্ড শেপ হচ্ছে ডট গুলো সহ, এটা হচ্ছে আমার সিলিং রোলার। এই জায়গাটায় দুইটা ভাবে আমার ফিড ইনসার্শন হতে পারে, একটা হতে পারে ফ্রি ফর্ম পকেট দ্বারা, আরেকটা হতে পারে আমার পকেট ফর্মেশন ডিউরিং ফিডিং। জিনিসটা বলতে কি বোঝায়, এই যে দুইটা সাইড থেকে দুইটা অ্যালুমিনিয়াম ফয়েল যাচ্ছে, এগুলোকে আমরা ওয়েব ফিল্ম বলে থাকি। ঠিক আছে, ওয়েব ফিল্ম। তো এই ওয়েব ফিল্ম গুলো যখন হচ্ছে আমার এই সিলিং রোলারের ভেতর দিয়ে যায়, এই সিলিং রোলারটাতে দেখো আমার গোল 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 পকেটস করা, হোল করা আছে। ঠিক আছে, এই হোলগুলো যখনই হচ্ছে আমার ট্যাবলেট আসে হোলগুলোর ভেতরে পড়ে, মানে হচ্ছে এই দুইটা ওয়েবের মাঝামাঝি হোল পোর্শনটাতে যায় এবং তখনই আমরা এটার পুরো পেরিমিটার ধরে সিল করে ফেলি। ঠিক আছে, পেরিমিটার ধরে হচ্ছে হিট এবং কম্প্রেশনের মাধ্যমে হচ্ছে আমরা এটাকে সিল করে নিয়ে আসি। ওকে, কিছু ক্ষেত্রে দেখা যায় এই যে অ্যালুমিনিয়াম ফিল্মটা ইউজ করা হয় সেটার থিকনেস বেশি থাকে। তো যখন এটার থিকনেস বেশি থাকে তখন হচ্ছে আমার অ্যাট দ্য টাইম অফ ফিডিং এই সিলিং পকেট বা হোলের ভেতরে পড়ে সিল করাটা ডিফিকাল্ট হয়ে যায়। ইন দ্যাট কেস আমার আগে একটা ডিভাইস থাকে যেটা হচ্ছে আমার এই যে ফিল্মটা আছে ওটাকে খানিকটা স্ট্রেচ করে দেয়। স্ট্রেচ করার ফলে কি হয়, স্ট্রেচ করার ফলে তোমাদেরকে একটু একটা ছবি দেখাই, এই যে এটাকে স্ট্রেচ করে দিচ্ছে। স্ট্রেচ করার ফলে কি হয়, আমার যখন এটা ফিডিং স্টেশনে যায় তখন এটার উপর কম স্ট্রেস পড়ে এবং এই স্ট্রেসটা কমে যাওয়ার কারণে ওখানে টিয়ারিং হয় না। আর যদি এটা ডিরেক্টলি আমার এই ফিডিং স্টেশনে চলে যায় তখন দেখা যায় ওই যে তোমার থিক অ্যালুমিনিয়াম ফয়েলটা আছে সেটা এই যে ফিডিং এ দেওয়ার ফলে যে স্ট্রেচিংটা হয় তখন ছিঁড়ে যেতে পারে, টিয়ার হয়ে যেতে পারে। তো এই কারণে আমরা কি করি, কিছু কিছু ক্ষেত্রে যেখানে অ্যালুমিনিয়াম ফয়েলটা একটু থিকার থাকে সেখানে হচ্ছে আগে ওটাকে এরকম একটা পাঞ্চ অ্যাসিস্টেড কার্ভ থাকে, ডিভাইস থাকে যেটার মাধ্যমে একটু স্ট্রেচ করা হয় এবং সেটা পরবর্তীতে আমার হচ্ছে সিলিং রোলারের ওখানে গিয়ে ট্যাবলেট ফিড কালেক্ট করে সিল করে দেয়। আচ্ছা, এই সিলিংটা আবার দুইটা ভাবে হতে পারে, একটা হচ্ছে হিট সিল, আরেকটা হচ্ছে কোল্ড সেলফ অ্যাডহেসিভ সিল। হিট সিলটা কি করে, হিট সিলিং হচ্ছে
আমি সিম্পলি হিট প্রোভাইড করে সিলিং করছি। আর কোল্ড অ্যাডহেসিভ সিল হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম গুলো, সেগুলোকে একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে ল্যামিনেশন করা হয়, একটা পলিমার দ্বারা ল্যামিনার করা হয়। তো এই ল্যামিনেশনের ফলে আমরা যখন হচ্ছে কম্প্রেস করছি, তখন ওই অ্যাডহেসিভ ম্যাটেরিয়ালটা ওই কম্প্রেশন ফোর্সের দরুন কি হয়, অ্যাডহেশন হয় বা হচ্ছে সিলড হয়ে যায়। তো রিসেন্টলি এই কোল্ড স্ট্যাম্পিং বা হচ্ছে কোল্ড সিলিংটাও এই অ্যাডভান্স স্ট্রিপ প্যাকেজিং মেশিনে ইনকর্পোরেট করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপর আসি হচ্ছে স্লিটিং অপারেশন। স্লিটিং অপারেশন হচ্ছে আমার জাস্ট এক একটা স্ট্রিপকে হচ্ছে স্লিট করে দিবে, মানে হচ্ছে ধরো হরাইজন্টাল স্লিটিং, যে মাঝ বরাবর আমার 4টা করে স্ট্রিপ বের হচ্ছে, তো 4টাকে আলাদা করে হচ্ছে স্লিটিং করে দিবে। ড্র্যাগ রোলার ওটাকে জাস্ট ড্র্যাগ করে নিচে নিয়ে আসে, এবং কাটার এখানে দুইটা ধরনের কাটার দেখবে, একটা হচ্ছে গুইলেটন কাটার, আরেকটা হচ্ছে রোটারি কাটার। ঠিক আছে, কাটারটা একটু দেখাই। এই যে একটা রোটারি ডাই কাটিং আর এটা হচ্ছে গুইলেটাইন কাটিং। ঠিক আছে। আচ্ছা, এই কাটার দুইটা বেসিকলি কি করে, এটা আমার একদম মেকানিক্যাল কাটার, করাতের মতো হচ্ছে জাস্ট কেটে ফেলা একটা স্ট্রিপকে। ঠিক আছে। আর এটা কি করে, এটা হচ্ছে আমাদের ডেডিকেটেড শেপ অনুযায়ী তোমার স্ট্রাকচারকে কাটতে পারে। ঠিক আছে। একটা এক্সাম্পল দিই, স্টিকার। স্টিকার যেরকম এক একটা শেপের থাকে, ডিফারেন্ট শেপের, ওগুলোকে হচ্ছে আলাদা আলাদা করে কেটে নেয় না, এই রোটারি ডাই কাটিং গুলো হচ্ছে এরকম। একটু ছবিটা জুম করি, এখানে দেখো এই যে রাউন্ড শেপ করা, যে এই রাউন্ড শেপ গুলো এটার ভেতরে হচ্ছে একটা ইমপ্রেশন ফেলে, এই ইমপ্রেশনটা অনুযায়ী আমরা পরে হচ্ছে এগুলোকে কেটে নিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তো এই দুইটা ভাবে হচ্ছে আমার এই স্ট্রিপ কাটিং গুলো হয়ে থাকে। আচ্ছা, তোমাদেরকে এখন ছোট্ট এই ভিডিওটা প্লে করব, একটু দেখো। এটা হচ্ছে হপার, আর এই নিচেটা হচ্ছে ভাইব্রেটরি বোল, ট্রের মতো একটা জিনিস থাকে। যে টিউব গুলোর ভেতর দিয়ে ফিডিং হচ্ছে, আর দুই পাশ থেকে হচ্ছে ওয়েব ফিল্ম আসছে। আর এই যে ব্ল্যাক কালার রোল গুলা দেখা যাচ্ছে ঘুরছে, এটা হচ্ছে আমার সিলিং স্টেশন। এখানে কিন্তু কোনো প্রি ফর্ম পকেট ইউনিট নাই, একবারে ফিডিং হয়ে ইনসার্শন হয়ে আসছে। এই যে খুবই সিম্পলিফাইড একটা মেশিন। ঠিক আছে। ব্লিস্টারে আমরা কতগুলো আলাদা আলাদা ডিভাইস দেখেছি, প্রত্যেকটা ডেডিকেটেড কাজ দেখেছি, এখানে সেরকম কিছুই নেই। এটা হচ্ছে আমার প্রিন্টিং ইউনিট। ঠিক আছে। এখানে ইঙ্ক প্রিন্টিং করা হয়, এবং এই যে মাঝে ঘুরছে দুইটা জিনিস দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে লেটার। এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে লেটার্স। আমরা প্রত্যেকটা ব্যাচ ইনফরমেশন অনুযায়ী এইখানের জিনিসগুলো চেঞ্জ করা যায়। ঠিক আছে। কারণ এক্সপায়ারি ডেট, প্রোডাক্ট নেম, এই জিনিসগুলো তো চেঞ্জ হয়। আচ্ছা, তো এখানে ইঙ্ক প্রিন্টিং এর মাধ্যমে ব্যাচ এমবোস করা হয়, অথবা তোমার সিলিং করার সময় আমরা ব্যাচ ইনফরমেশন এমবোস করতে পারি। এখানে সিলিং টেম্পারেচার দেখা যায়। এই তো শেষ। খুবই সিম্পলিফাইড একটা মেশিন, স্ট্রিপ প্যাকেজিং মেশিন। আচ্ছা, স্ট্রিপ প্যাকেজিং মেশিন আর ব্লিস্টার প্যাকেজিং মেশিন ডিজাইন, দুইটা ডিজাইন নিয়ে একটু বলি। খুবই সিম্পলিফাইড ডিজাইন হয় এদের। এখানে স্ট্রিপ প্যাকেজিং বা ব্লিস্টার প্যাকেজিং মেশিনে কোনো শার্প পকেট থাকে না, হয় রাউন্ড বা হচ্ছে তোমার ক্যাপসুল শেপ পকেট আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি। এবং এইটার যেই হচ্ছে তোমার সাইজটা ওভার সাইজ বা হচ্ছে খুব টাইট সাইজ যেন না হয়, এটা এনশিওর করা হয়। যদি ওভার সাইজ পকেট থাকে তাহলে ট্যাবলেট ফ্রিকশন বেশি হবে ডিউরিং ট্রান্সপোর্টেশন আর হ্যান্ডলিং, এবং ফ্রাইবিলিটি ফেল করার টেন্ডেন্সি থাকে। ঠিক আছে, ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, আর যদি অনেক বেশি টাইট পকেট হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার ব্লিস্টার বা স্ট্রিপ ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, একটা ছোট্ট রেঞ্জের কথা বলা আছে এখানে, সিল উইডথ বা হচ্ছে পকেট টু পকেট ডিস্টেন্স, একটা পকেট থেকে আরেকটা পকেটের ডিস্টেন্স ইউজুয়ালি
5 to 7 মিলিমিটার হচ্ছে আমাদের কনসিডার করা হয়। ঠিক আছে, এই ডিজাইনটা একটু জাস্ট দেখে নিও। ওকে, লাস্ট টপিক আমাদের ব্লো ফিল সিল মেশিন। ঠিক আছে, ব্লো ফিল সিল অপারেশন, এটা কিভাবে করা হয়, কেন করা হয়, কোথায় করা হয়। তো আসি, এটা নিয়ে একটু কথা বলেছিলাম, যেটা হচ্ছে আমাদের পুরো অ্যাসেপ্টিক এনভায়রনমেন্টে একটা স্টেরিলাইজড ইউনিটে এই ফিলিংটা করা হয়, এবং সেটা করা হয় হচ্ছে স্টেরাইল লিকুইড প্রিপারেশন যেগুলো, সেগুলোর জন্য আমরা হচ্ছে এই মেথডটা ইউজ করে থাকি। ব্লো ফিল সিল, ব্লো আমরা হচ্ছে প্রথমে কন্টেইনার ব্লোয়িং করি, তারপর হচ্ছে আমরা কন্টেন্ট ফিল করি, এবং তারপর হচ্ছে কন্টেন্ট সিল করে নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা, কন্টেইনার সিল করে নিয়ে আসি। তো এটা পুরোপুরি অ্যাসেপ্টিক একটা অপারেশন, এখানে কোনো হিউম্যান ইন্টারভেনশন হয় না, যার কারণে এটা হচ্ছে পুরো স্টেরাইল এনভায়রনমেন্টে আমার একটা প্রোডাক্টের স্টেরিলিটি মেনটেন করে ফিলিং অ্যান্ড সিলিং এনশিওর করা পসিবল হয়। আচ্ছা, এখানে কি করা হয়, আমরা এখানে বেশ কিছু অপারেশনাল স্টেপ ব্লো মোল্ডিং এ পড়ে এসেছি। ঠিক আছে, ব্লো মোল্ডিং এর সাথেই আগে এটা ইউজুয়ালি পড়াতাম। কি করা হয়, এখানে শুরুতেই ওই যে আমরা অ্যাম্পুল ফিলিং মেশিনে পড়েছিলাম জোন এ বাই বি, ওখানে জোন এটা কি ছিল, লেমিনার এয়ারফ্লো ক্যাবিনেটের নিচের অংশটা জোন এ ছিল। তো এই জোন এ আমার যে মেশিনের ভেতরের অংশ থাকবে, সেখানে হচ্ছে অলরেডি স্টেরিলাইজড একটা প্লাস্টিক প্যারিসন ইনসার্ট করা হয়। ঠিক আছে, আচ্ছা, এটা অলরেডি স্টেরিলাইজ, আমি কার্সারটা দেখাই, দেখতে পাচ্ছি না, এটা অলরেডি স্টেরিলাইজ করা একটা হচ্ছে প্লাস্টিক টিউব টাইপ প্যারিসন, যেটা ইনক্লুড করা হয়, এবং তারপর সেটা মোল্ড ক্লোজিং করা হয়, এবং তার ভেতর দিয়ে হচ্ছে আমার স্টেরাইল কম্প্রেসড এয়ার হচ্ছে পাস করা হয়, এবং পাসিং এর মাধ্যমে আমরা হচ্ছে এই পার্টিকুলার মোল্ড অনুযায়ী একটা কন্টেইনার শেপ পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবং তারপর আমি সেখানে হচ্ছে আমার যে স্টেরাইল প্যারেন্টেরাল প্রোডাক্টটা আছে, সেই প্যারেন্টেরাল প্রোডাক্টটা ইনসার্ট করে থাকি। ঠিক আছে, আচ্ছা, এই যে আমি প্যারেন্টেরাল প্রোডাক্টটা ইনসার্ট করছি, সেটা অ্যাম্পুল ফিলিং এ যেরকম বলেছিলাম যে আমরা একটা ম্যানুফ্যাকচারিং ভেসেল এটা বানাই, এবং বানানোর পর ঠিক ভেসেল ধরেই আমরা হচ্ছে ফিলিং ফ্যাসিলিটিতে নিয়ে যাই। এখানেও তাই করি, আমরা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে আগে একটা কনফাইন্ড ভেসেলে ওটাকে বানাই, এবং বানানোর পরে সেই ভেসেল ধরে আমরা হচ্ছে ফিলিং স্টেশনে নিয়ে যাই। আচ্ছা, সেই ফিলিং স্টেশনে আমরা যখন এই ভেসেলটা অ্যাটাচ করে দিচ্ছি, সেখানে ভ্যাকুয়াম অথবা নিউমেটিক ফোর্সের মাধ্যমে এই সলিউশনটা উইথড্র করা হয়, এবং সলিউশন উইথড্র করে সেখানে আমার এই ফিলিং নজেলের মাধ্যমে কন্টেইনার গুলো ফিল করা হয়। ঠিক আছে, আচ্ছা, আফটার ফিলিং মেশিন এখনো আমার জোন এর ভেতরে আছে, এবং জোন এর ভেতরেই আমরা হচ্ছে সেটাকে সিল করি, এবং সিলিং করার পরে একদম তোমার কন্টেইনার ফর্ম ফিল্ড সিল্ড প্যাকেজিং আমাদের জোন এ থেকে জোন বি তে বের করা হয়। ঠিক আছে, যেহেতু পুরোটা প্রসেস আমার জোন এর ভেতরে হচ্ছে, এবং সেখানে কোনো হিউম্যান ইন্টারভেনশন নেই, এজন্য এখানে হচ্ছে আমার স্টেরিলিটি এনশিওর করা পসিবল হয়। ঠিক আছে, আচ্ছা, এবার আসি কোন প্রোডাক্টস এর জন্য আমরা ব্লো ফিল সিল করে থাকি। ইন্ট্রাভেনাস ইনফিউশন, আমাদের স্যালাইন কিংবা গ্লুকোজ প্রিপারেশন, কিংবা হচ্ছে ওয়াটার ফর ইনজেকশন, লার্জ ভলিউম যেগুলো থাকে, এই লার্জ ভলিউম ইনফিউশন প্রিপারেশন গুলো আমরা এই ব্লো ফিল সিল মেথডে করে থাকি। তোমরা স্যালাইন গুলো হয়তো প্লাস্টিক ব্যাগে দেখবে। ঠিক আছে, এই প্লাস্টিক ব্যাগ গুলো কিন্তু ঠিক এভাবে এই মেথডেই হচ্ছে আমরা ফিল করে সিল করে থাকি। কিংবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্যালাইন গুলো বটলে থাকে, প্লাস্টিক বটল, বটল গুলো ইনভার্টেড পজিশনে রেখে জাস্ট ক্যানুলা দিয়ে ইয়া করে আমরা হচ্ছে ইয়া করে দেই। ঠিক আছে, অ্যাডমিনিস্টার করে থাকি। আচ্ছা, তো এই ক্ষেত্রেও হচ্ছে আমরা কি করে থাকি, এই ব্লো ফিল সিল মেথডটা ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল মোটামুটি তোমাদের মিডের সিলেবাস, এখানেই শেষ। তোমাদের এই স্লাইডটা ইনশাল্লাহ আজকে আপলোড করে দিব। তো তোমরা যেটা বললাম, সবাই আগে পড়ো, পড়াশোনা শেষ করো, তারপর যদি মনে করো আমি তোমাদের রিভিউ ক্লাস নিতে পারি। ঠিক আছে, দ্যাট ইজ অনলি টু রিভিউ দ্য কন্টেন্ট। ঠিক আছে, কোনো সাজেশন ক্লাস না। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিচ্ছি, একটু ওয়েট করো।
নোমা।